এই পার্টের শুরুতেই আমরা এই কম্পিটিশনটি দেখতে পাই। কম্পিটিশনে এমন শর্ত দেওয়া হয় যে হেরে যাবে তাকে সব কিছু ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। এখানে আমাদের নায়িকা অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তাকে যেই ডিশগুলো বানানোর কথা বলা হয়েছিল তার এই সব সম্পর্কে খুব কম ধারণা ছিল, কারণ আগের যেহেতু জিনিসপত্র ছিল তাই সে এই জিনিসপত্র তেমন চিনত না। তার যুগে তো সব কিছু রেডিমেড পাওয়া যেত, আর হাত কাটা হবে এই বিষয়টা নিয়ে সে এমনিতেই বয়ে ছিল। কিন্তু রাজা এখানে মোটামুটি কনফিডেন্স ছিল, সে মনে মনে ভাবছিল হয়তো লিং জিয়াং এবারও তাকে অবাক করে দিয়ে জিতে যাবে। এখানে তার বাবার তৈরি একটি নুডলসের কথা তার মনে পড়ে যায়, যেটা সবসময় তার বাবা তাকে তৈরি করে খাওয়াতো। এখানে টোফু দিয়ে সব কিছু তৈরি করার কথা বলা হয়েছিল, তাই সে দৌড়ে চলে যায় জিনিসপত্র নেওয়ার জন্য। এখানে আমরা বুঝতে পারি যে অন্য যে দুই শেফ ছিল এদের মধ্যেও তুমুল কম্পিটিশন ছিল। রানীমা তার নাতনিকে তেমন একটি পছন্দ করতো না, কারণ তার বাবাও শিকার করতে পছন্দ করত। সে তার বাবার মতো হয়েছে, তাই তাকে তেমন একটি পছন্দ করতো না রানীমা, তবে ভালোবাসতো অনেক, কারণ তার একমাত্র নাতি ছিল। এখানে আমরা ঘটনা তো খুব ভালো করেই জানি কে এই সব কিছু সাজিয়েছে, কেনই বা এই কম্পিটিশন শুরু হলো। এখানে আমরা রাজাকে ওভার কনফিডেন্স দেখতে পাই, সে খুব ভালো করেই জানতো লিং জিয়াং তাকে জিতিয়ে দিবে, সে তাই লিং জিয়াংয়ের পক্ষে ছিল। তবে এখানে মগজুতো অন্য চাল ছিল। সে ভাবছিল এত ভালো ভালো বাবুর্চির সামনে এই মেয়ে তো তুচ্ছ-তাচ্ছিল্য প্রমাণ হবে। তবে রাজার কিছুটা ভয় ছিল। তবে রাজা এখানে খুব দুশ্চিন্তায় ছিল, যদি সে হেরে যায় তাহলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, তার হাত কাটতে হবে। কম্পিটিশন অলরেডি শুরু হয়ে যায়, সবাই তাদের পছন্দ মতো জিনিসপত্র নিয়ে নেয়। এখানে লিং জিয়ংকে কেউই জিনিসপত্র ঠিকঠাকভাবে নিতে দিচ্ছিল না, ওই দুই শেফ সব জিনিসপত্র নিয়ে যায়। এখানে লিং জিয়ং কী করবে কিছুই বুঝতে পারে না, কারণ তার কাছে অবশিষ্ট তেমন কোনো জিনিস ছিল না। এক টুকরো টোফু ছিল, যেটা দিয়ে সে কী করবে কিছুই বুঝতে পারে না। তারপরও সে নিরাশ হয় না, মনে মনে ভাবে যে কাজ তো তাকে চালিয়ে নিতে হবে। তখন তার নজর হুট করে পালকের দিকে যায়। পালক দেখে সে মনে মনে ভাবে রানী যেহেতু অসুস্থ, তাই ওনার জন্য যদি পালক দিয়ে কোনো ডিশ বানানো যায় তাহলে এটা অনেক ভালো হয়, ওনার শরীরের জন্য অনেক উপকারী। তাই সে অনেকগুলো পালক নিয়ে নেয়। পালক তার জন্য কম পড়ছিল, এগুলো তেমন তাজা ছিল না। তখন একটি লোক এসে তাকে বলে রান্নাঘরের পিছনে অনেকগুলো পালক আছে, আর এই পালক দিয়ে তুমি চাইলে ডিশ বানাতে পারো, আমি তোমাকে ওই জায়গায় নিয়ে যাব। লোকটি তাকে অনেক হেল্প করে, কারণ লোকটির তার জন্য মায়া হচ্ছিল। সে মনে করছিল এই মেয়ে তো তেমন রান্না করতে পারবে না, আর এরা তো ভালো শেফ, তাই সে চিন্তিত হয়ে তাকে নিয়ে যায় ওই জায়গায়। এই প্রতিযোগিতার রাজার দরবার থেকে দেখা হচ্ছিল। রাজার দরবারে অনেক সেনাপতি, অনেক লিডার, অনেকেই ছিল। এখান থেকে একজন উঠে বলে আমি একটু বাইরে যাব, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে। তার এইসব আচরণ দেখে সবাই কিছুটা অবাক হয়, কিন্তু কেউই তাকে কিছু বলে না, বলে আচ্ছা চলে যাও। এখানে সবাই মুস্কি মুস্কি হাসতে শুরু করে। সিন পরিবর্তন হয় কম্পিটিশনে। এখানে সিনিয়র বাবুর্চি একজন মাছ দিয়ে একটি ডিশ তৈরি করবে, যেটা এখানের ফেমাস আর শাহী ডিশ ছিল। আর যেহেতু সে অনেক পুরাতন রাঁধুনি, তাই সে নিজেকে অনেক বেশি চালাক আর চালু মনে করছিল। অন্য একজন বাবুর্চিকেও আমরা সেম একটি রান্না করতে দেখি, সে একটু শাহী টাইপের রান্নাই করছিল। সবাই শাহী টাইপের রান্না ট্রাই করছিল। এখানে দুই বাবুর্চির মধ্যেও আমরা হিংসা নিন্দা দেখতে পাই। এদিকে আমরা লিং জিয়নকে দেখতে পাই, যে কিনা ওই পাতাগুলো সিদ্ধ দিয়ে একটি পেস্ট তৈরি করে নেয়, আর ওই পেস্ট দিয়ে একটি খামির তৈরি করে আটা দিয়ে, যেটা দেখে মহলে থাকা রানীরা মনে মনে ভাবছিল এই রকম খাবার আমরা কখনোই দেখিনি। এই মেয়ে কী খাবার তৈরি করবে? আমার তো মনে হয় সে শুধু নষ্ট করছে, কোনো কিছুই তৈরি করতে পারবে না, অযথা নিজের হাতগুলোকে হারাতে হবে। এখানে রানীরা আসলে এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় ছিল। তবে রাজা মনে মনে ভাবে এমন কোনো কিছুই হবে না, সে হয়তো অনেক টেস্টি কিছু তৈরি করবে আর নতুন কিছু। অন্য বাবুর্চিদের রান্না তো সে ট্রাই করেছে, এইটা হয়তো একটু স্পেশাল হতে চলেছে, কারণ সে খুব ভালো করেই জানতো তার রান্নার টেস্ট কেমন। তবে রানীরা এখানে একটু উল্টাপাল্টা কথা বলছিল। এখানে তো আমরা ভালো করেই জানি যে মগজু তাকে পছন্দ করতো না, মগজু তাই সব চাল চেলেছিল। মগজু মনে মনে ভাবে এই মেয়ে যদি হেরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আমি জিতে যাব। এদিকে রানী বলে আমার মা আমি এখানে আসার সময় আমাকে একটি ডিংজাং স্যুপ খাইয়েছিল, এই স্যুপের টেস্ট আমি আজ পর্যন্ত বলতে পারিনি, কেন জানি না, এতে তাজা তাজা একটি ভাব ছিল, যেই ভাবটা আজ পর্যন্ত আমি পাইনি। মাকে অনেক মিস করি, মায়ের হাতের রান্নাও অনেক মিস করি। মায়ের সাথে আর কোনো দিন দেখাও হয়নি, আর স্যুপটি খেতেও পারিনি, অনেক বছর ধরে এই স্যুপটিকে মিস করছি।
তখন আমরা লিংজিয়নকে ভাবতে দেখি। সে মনে মনে ভাবে এটা তো নদীর কাছে পাওয়া যায়, আর রানিমা যেহেতু নদীর কাছের লোক ছিল তাই সে চিন্তা করে এটা সে আনাবে, কিন্তু সে কিভাবে আনাবে আর এই সবটি কীভাবে সে তৈরি করবে। সে যখন জিনিসপত্র চেক করে তখন সে জানতে পারে এখানে ওই জিনিসটি ছিল না যেটা তার প্রয়োজন ছিল। এদিকে ওই দুই শেফ পেঁয়াজ পাতা নিয়ে মারামারি করতে শুরু করে। একে অপরের সাথে কাড়াকাড়ি দেখে আমরা বুঝতে পারি তাদের জন্য কম্পিটিশনটা কতটা জরুরি ছিল। দুই শেফই মূলত লুবি ছিল, তারা চাচ্ছিল না তাদের হাতগুলো কাটা হোক, তাই তারা এইভাবে কম্পিটিশন করছিল। এদিকে লিংজিয়ং তো সে কোনো কম্পিটিশনেই ছিল না। সে জিনিসপত্র আনার জন্য যখন বাইরে যেতে চায় তখন কম্পিটিশনে থাকা কিছু লোক বলে যে না, বাইরে যাওয়া যাবে না, এটা রুলসে নেই, তোমাকে যা জিনিসপত্র দেওয়া হয়েছে তা দিয়েই খাবার তৈরি করতে হবে। তখন রাজা এখানে বলে যে আচ্ছা, ও জিনিসপত্র আনতে পারবে, যদি সে জিনিসপত্র আনতে যায় তাহলে তার ওই হাতটিও কেটে দেওয়া হবে যদি সে হেরে যায়, আর যদি জিনিসপত্র আনার পর সে ভালো খাবার তৈরি করে তাহলে তো সে জিতে যাবে, আর যদি না পারে তাহলে তার দুইও হাত কাটা হবে। এখানে আমরা লিংজিয়ংকে দেখতে পাই যে কিনা এই কম্পিটিশনের জন্য রাজি হয়ে যায়। সে খুব ভালো করেই জানতো এটা তার জীবন মরণের প্রশ্ন ছিল, হয় তার দুই হাত বাঁচবে না হয় তার দুই হাতই যাবে। তাই সে তার বান্ধবীর কাছে যায় আর বান্ধবীকে গিয়ে বলে ওই জিনিসপত্র খুঁজে নিয়ে আসতে। যেহেতু তার বান্ধবী জঙ্গলি টাইপের মেয়ে ছিল তাই সে খুব সহজেই এইগুলো আনতে পারতো। তার বান্ধবী যখন জিনিসপত্র নিয়ে আসছিল তখন মগজু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যাতে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। গিলজুং অনেক বেশি ব্যথা পায়, কিন্তু সে ব্যথা পেলে কি হবে, সে চাচ্ছিল না তার বান্ধবী হেরে যাক। এখানে তার অবস্থা খুবই খারাপ ছিল, সে নিজেকে রক্ষা করার অনেক চেষ্টা করে। এক পর্যায়ে সে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই অন্য বাবুর্চিদের রান্না অলমোস্ট শেষের দিকে ছিল, তারা রান্না একদম পারফেক্টলি করে ফেলছিল। আর লিংজিয়াং তো শুধু রান্না শুরু করেছে, সবাই মনে মনে ভাবে হয়তো সে টাইমের মধ্যে সব কিছু তৈরি করতে পারবে না। এখানে আমরা দেখতে পাই ওই লোকটি এসে তাকে বলে যে আপনার ওই ডিশটি পাওয়া গিয়েছে, আপনি চাইলে খাবারটি তৈরি করতে পারেন। তখনই আমরা গিলজুংকে দেখতে পাই যে কিনা ওই জিনিসপত্র নিয়ে দৌড়াতে দৌড়াতে আসে। তখন গিলজুং তাকে সব কিছু খুলে বলে সে কিভাবে এই জিনিসপত্র নিয়ে এলো। এটা শুনে লিংজিয়াং অনেক খুশি হয়, কিন্তু তার অনেক খারাপ লাগে তার বান্ধবীর সাথে এই ঘটনা ঘটলো। এদিকে সে খাবার অলরেডি তৈরি করে ফেলেছিল, মোটামুটি তার খাবার তৈরি শেষের দিকে ছিল। অন্য বাবুর্চিদের খাবার তৈরি করা একদম শেষের দিকে, এখন শুধু সবাই মিলে খাবার টেস্ট করবে। লিংজিয়ং তার খাবারগুলো সুন্দর করে ডেকোরেশন করে যাতে খাবারগুলো দেখতে অনেক ভালো লাগে। এদিকে রানিমা মনে মনে ভাবে এই মেয়ে কী তৈরি করবে, এই মেয়ে তেমন কিছু তৈরি করতে পারবে না, আর আমার মনে হয় সে কম্পিটিশনে জিততেও পারবে না। তখন রাজা বলে খাবার না দেখে আপনি টেস্ট করেই বুঝতে পারবেন যে খাবারের টেস্ট কেমন। তখন সে বলে হ্যাঁ বুঝলাম, একটু বেশি তাড়াতাড়ি করছো এই মেয়ের, তবে হ্যাঁ আমি দেখে নিব মেয়েটা কেমন খাবার তৈরি করতে পারে। তখনই তাদের সামনে খাবার চলে আসে। খাবারের মধ্যে অনেকগুলো খাবার আইটেম ছিল, সবচেয়ে হালকা খাবার আইটেম ছিল লিংজিয়ংয়ের। এখন সব কিছু ছিল উপরওয়ালার হাতে, কারণ এই ডিশের উপরই নির্ভর করে কে হবে স্পেশাল কুক আর কার হাত কাটা যাবে। এখানে দুইজনই ওভার কনফিডেন্স ছিল। প্রথমেই তাদেরকে শাহী বাবুর্চির একটি খাবার টেস্ট করার জন্য দেওয়া হয় যার নাম ছিল গিলমান্টু। এটা মাছের একটি পাতলা অংশ দ্বারা অন্য একটি পুর ভরে তৈরি করা হয়। এই খাবারটির টেস্ট অনেক ছিল, রানিমা তার খাবারের অনেক প্রশংসা করে, তবে বলে এখানে একটি টেস্ট খুব কম আসছে, এই জন্য তোমাকে আমি তেমন মার্ক দিতে পারলাম না, তবে হ্যাঁ অন্যদের খাবার টেস্ট করে বোঝা যাবে যে কি হবে না হবে। অন্যদিকে সেকেন্ড বাবুর্চির খাবার পেশ করা হয় যে কিনা টোফু দিয়ে ভিতরে মাংসের পুর দিয়ে একটি খাবার তৈরি করেছিল, যেটা অনেক টেস্টি হয় খেতে। রানিমা বলে তোমার খাবারের টেস্ট অনেক ভালো, আচ্ছা দেখা যাক কি হয়। এদিকে আমাদের লিংজিয়ংয়ের খাবার পরিবেশন করা হয়। লিংজিয়ং একটা পাতলা টাইপের স্যুপ তৈরি করে, আর এই স্যুপ দেখে দাদিমা বলে এই নর্মাল স্যুপ, আর কোনো কিছুই তৈরি করতে পারোনি? মগজু তখন বলে এই মেয়ে আর তেমন কি তৈরি করতে পারবে। তখন রাজা বলে এগুলো আগে টেস্ট করে দেখা উচিত। রানিমা যখন খাবারটা মুখে নেয় তখন তার ফিল হয় যে সে তার মায়ের হাতের রান্না খাচ্ছে। লাস্ট টাইম সে যখন তার মায়ের হাতের রান্না খেয়েছিল তার মায়ের হাতের রান্নায় ঠিক তেমনই টেস্ট ছিল। এই টেস্ট তার মায়ের কথা মনে করিয়ে দিয়ে সে কান্না করে ফেলে।
তখন আমরা রাজাকে দেখতে পাই, সেও খাবার টেস্ট করে। রানীমা অনেক মজা করে খাবারগুলো খায় আর কান্না করে, কারণ তার মার কথা তার অনেক বেশি মনে পড়ছিল। তখন আমরা লিং জিয়ংকে দেখতে পাই, সে বলে, দাদিমা আপনার জন্য এই খাবারগুলো তৈরি করার পেছনে একটি রহস্য আছে। আপনি যেহেতু নদীর সাইডের মেয়ে ছিলেন, তাই ওই জায়গায় কিছু খাবার ভালো পাওয়া যায়। ওই খাবারটির জন্যই আপনি তাজা ফিল পাচ্ছিলেন। এটা আমি নদীর ধার থেকে আপনার জন্য স্পেশালি আনিয়েছি। তারপর আমি আরও কিছু আইটেম অ্যাড করেছি। এতে দেওয়ার অন্যতম কারণ ছিল আপনার মাথা চিমচিম করে, আপনার কিছু শারীরিক প্রবলেম রয়েছে, এই জন্যই আমি এটা দিয়েছি। তাছাড়াও আরও যে জিনিসপত্রগুলো অ্যাড করেছি ওইগুলো আমি আপনার স্বাস্থ্যের কথা ভেবেই অ্যাড করেছি, না হয় আমি এগুলো অ্যাড করতাম না। এদিকে লিং জিয়নকেই বিজয়ী ঘোষণা করা হয়। সে এখন এই মহলের সবচেয়ে বড় বাবুর্চি। এখানে অন্য দুই শেফ ভয়ে আতঙ্কিত ছিল, তারা কি বলবে কিছুই বুঝতে পারে না। এখানে লিং জিয়ং অনেক খুশি ছিল। তখনই তাদেরকে ওই মেশিনের সামনে নিয়ে আসা হয়, বলা হয় তাদের হাত কাটা হবে। এই কথাগুলো শুনে দুইজনই অনেক বেশি ভয় পেয়ে যায়, তারা কি বলবে কিছুই বুঝতে পারে না। এখানে লিং জিয়ং বলে যে এটা তো অনেক বড় শাস্তি হয়ে যায়। একটি কম্পিটিশনের জন্য রানীমা আপনি এত বড় শাস্তি দিবেন এই দুইজনকে? বাবুর্চিদের হাত কাটা আর তাদের মেরে ফেলা দুইটাই সমান কথা। বাবুর্চিরা তাদের হাতের রান্না দিয়ে এতদিন যাবৎ আপনাদের মুগ্ধ করে এসেছে, আর এখন ছোট একটি কম্পিটিশনের জন্য আপনি তাদেরকে মারতে পারেন না দাদিমা। এটা আপনার জন্য অনুচিত হবে। এটা আপনার নৈতিক বিচার হতেই পারে না, কারণ এরা আপনাদের এত জীবন ধরে রান্না করে খাইয়েছে। এই কথাগুলো দাদিমার মনে গিয়ে লাগে, তাই দাদিমা সিদ্ধান্ত নেয় এদেরকে আর মারবে না। তখন সে বলে, আচ্ছা যাও, ওদেরকে আর মারা হবে না। আমি বুঝতে পেরেছি এটা অন্যায়। দাদিমা তার নাতনির সামনে তার ভুল স্বীকার করে, বলে, আমি ইচ্ছে করে এইসব করিয়েছি। আমি চাইতাম এই মেয়ে হেরে যাক, কারণ তোমার বাবাকে আমি একদমই পছন্দ করতাম না। তোমার বাবা সবসময় হরিণ শিকার করত, আর এই মেয়ে হরিণের মাংস রান্না করে খাইয়েছে। তাই আমি এই মেয়েটিকে শাস্তি দেওয়ার জন্য এইসব করিয়েছি। এখন থেকে এই মেয়ে আমাদের শাহী বাবুর্চি, আর শাহী বাবুর্চির আন্ডারে এই দুজন কাজ করতে পারবে। এটা শুনে সে কিছুটা অবাক ফিল করে। তার আন্ডারে কাজ করা এই দুই বাবুর্চির জন্য অনেকটাই অসম্মানজনক ছিল। অসম্মানজনক হলেও কি হবে, তাদের জান তো বেঁচে গিয়েছিল, তাই না? এদিকে আমরা দাদিমাকে দেখতে পাই, যে কিনা আলোচনায় বসে যে রাজার মাকে অন্য কেউ না তারাই খুন করিয়েছে। আসলে রাজার মাকে এই রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপর তাকে বিষ দিয়ে মারা হয়েছিল। এর পিছনে দাদিমার রহস্য লুকিয়ে আছে, কিন্তু এটা রাজা জানতো না। এদিকে রাজা কোনো একটি বিষয় নিয়ে অনেক চিন্তিত ছিল। তখন তার বিশ্বস্ত একজন লোককে ডেকে বলে যে ওই বিষয়গুলো নিয়ে একটু তদন্ত করো। অন্য জায়গা থেকে যে রাজা এসেছিল তাদের সাথে আমাদের ঝামেলা কেন হলো? তারপর সে ওই রাজাদের সাথে কথা বলার জন্য রওনা হয়। এদিকে লিং জিয়ানকে দেখানো হয়, যে কিনা রান্নাঘরে ছিল। সে মনে মনে অনেক খুশি ছিল, তার একটি জায়গা সে বানিয়ে নিতে পেরেছে। তাকে এনে ওই দুই বাবুর্চি থেকে এক বাবুর্চি পানি দেয়, আর তাকে বলে যে আপনি আমাদের জান বাঁচিয়েছেন। তখন সে বলে, আমার আন্ডারে আপনাদের কাজ করতে হবে না, আপনারা নর্মালি কাজ করতে পারেন। তখন আমরা গিলগামকে দেখতে পাই, যার অবস্থা খুবই খারাপ ছিল। তখন সে বলে গুং তাকে বাঁচিয়েছে, যেই গুংকে দেখে সে ফিদা হয়েছিল। তখন সে বুঝতে পারে এইসব আর কেউ না, মকজুর কাজ, মকজু এইসব করেছে। এদিকে আমরা মকজুকে অনেক রাগান্বিত দেখতে পাই। সে তার লোকদের সাথে নতুন চাল ছিল কিভাবে তাকে ধ্বংস করা যায়। লিং জিয়াংকে সে একদমই পছন্দ করতো না, তাই তাকে শেষ করার জন্য প্ল্যান তৈরি করছিল, কিভাবে তাকে ধ্বংস করা যায় বা তাকে খুন করা যায়। তখনই এখানে আমরা রাজাকে আসতে দেখি। রাজাকে দেখে মকজু মনে করে হয়তো তার খোঁজ খবর নেওয়ার জন্য রাজা এসেছে। তখন সে তাকে জিজ্ঞাসা করে, কি গো, আমার খোঁজ খবর নেওয়ার জন্য এসেছ? তখন সে বলে, কেন আমি তোমার খোঁজ খবর নিতে আসতে যাব? কি ঘটনা ঘটিয়েছ আমাকে সব কিছু খুলে বলো। ওই রাজার সাথে আমাদের কেনই বা শত্রুতা হলো? তুমি কি এমন ঘটনা ঘটিয়েছ, এগুলো আমাকে সব কিছু বলো। তখন সে বুঝতে পারে যে বিষয়টা অনেক দূর এগিয়ে গিয়েছে। এখন সে তাকে যতই এক্সপ্লেন করবে বিষয়টা অনেক বড় হয়ে যাবে। তাই সে বলে, তোমার কি মনে আছে তোমার মাকে খুন করার জন্য এই চাল চালা হয়েছিল? তোমার মাকে কেউ একজন খুন করেছে। কে খুন করেছে এই রহস্য কি তুমি খুঁজে বের করবে না? তুমি এখন এই বিষয়গুলো নিয়ে পড়ে থাকবে? তখন রাজা অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। সে নিজে বাঁচতে গিয়ে রাজার ইমোশনাল জায়গাত আঘাত করে, যেই জায়গাটি তার জন্য অনেক ক্ষতের ছিল। তার মাকে নিয়ে কথা বলায় সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সে কোনো কথার উত্তরই দিতে পারে না।
সে মকজুর ওপর অনেক বেশি রেগে যায়। মকজুকে কিছু বলার আগেই তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারছিল না। যখন মকজু তার কাছে আসে তখন সে মকজুকে এখান থেকে বেরিয়ে যেতে বলে আমার কাছ থেকে প্লিজ দূরত্ব বজায় রাখো, দরজা বন্ধ করে চলে যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। তাই এখান থেকে মকজু চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা জেসনকে দেখতে পাই, যে কিনা রাজার সৎ ভাই ছিল। সে রাজার বিরুদ্ধেই ছিল, কিন্তু সে এত শান্ত মেজাজের ছিল, তাকে দেখে কেউ বুঝতে পারবে না সে রাজার বিরুদ্ধে ছিল। আর রাজাকে ওই দিন যে অ্যাটাক করেছিল এটা তার লোক ছিল। তবে লোকটি অ্যাটাক করার আগে তার কাছ থেকে অনুমতি নেয়নি। সে তার গুপ্তচরদেরকে বলে যে অনুমতি যেহেতু নেওয়া হয়নি, কোন লোকটি অ্যাটাক করেছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। রাজা বিষয়গুলো জানার আগে আমাদেরকে প্রত্যেকটি বিষয় জানতে হবে, না হয় আমরা বিপদে পড়ে যাব। যদি সে আমাদের আগে বিষয়গুলো জানতে পারে কে তাকে অ্যাটাক করেছে, তাহলে সে আমার পর্যন্ত পৌঁছে যাবে, যেটা আমাদের জন্য ভালো নিউজ কখনোই হবে না। তাই তুমি তোমার মতো করে কাজ করো, ওই লোকটিকে খোঁজ করে খুন করে দাও। এই কথাগুলো সে বলে এখান থেকে চলে যায়। চিফ চলে যায় লিংচিয়ং আর গিলগামের কাছে। গিলগাম আর লিংচিয়ংকে গিয়ে সে বলে, তোমাদের জানের যে ক্ষতি হবে বা তোমাদেরকে মারার জন্য যে মকজু তোমাদের পিছে লেগেছে, এই বিষয়গুলো সম্পর্কে কি তোমার ধারণা আছে? তখন চিফকে সে বলে যে না, এই বিষয়গুলো সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নেই। তখন গিলগাম বলে, কম্পিটিশনের সময় উনি আমার ওপর আঘাত করার চেষ্টা করেছেন, তার মানে হয়তো উনি এইসব করার চেষ্টা করছেন। চিফ তাদেরকে বোঝায় যে কিছু বিষয় নিয়ে তোমাদের সতর্ক থাকতে হবে। রাজা তোমাদের সেভ করার জন্য অনেক চেষ্টা করে যাবেন, কিন্তু ঘটনা হচ্ছে তোমাদের নিজের সেফটি নিজেদের বজায় রাখতে হবে, আর আমাদেরকে তথ্য এনে দিতে হবে। আজ রাতে শাহী ডিশ তৈরি করতে যাচ্ছিল গিলগাম আর লিংচিয়ং যখন খাবার তৈরি করতে আসে তখন সে জানতে পায় রাজা একটি যুদ্ধের ময়দানে আছেন, আর এখানে অনেক বড় প্রবলেম হয়েছে। আজ রাতে রাজাকে যে খাবার দিতে যাবে হয়তো তার গর্দনও যেতে পারে, সে মারা যেতে পারে। এখানে লিংচিয়ং অনেকটা চিন্তিত হয়ে পড়ে যে সে কী খাবার তৈরি করবে। রাজপ্রাসাদে থাকা লোকগুলো তাকে জানায় যে রাজা যখন রাগান্বিত হয় তখন সে অনেক উত্তেজিত হয়ে যায়, আর সে কাকে কি বলে সে নিজেও বুঝতে পারে না, কারণ তার অবস্থা তখন নিয়ন্ত্রণে থাকে না, সব কিছু নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। সে কাকে কি বলবে, কাকে কি করবে, কোনো কিছুই বুঝতে পারে না। তখন সবার সাথে খুব বাজে ব্যবহার করে, আর এই রাগের সময় তার নিজের কাছে মনে হয় যে সে চারপাশে কিছুর আওয়াজ শুনতে পায়, আর আওয়াজগুলো ভয়ানক হওয়ার কারণে সে এইসব আচরণ করে। তখন মকজুই তাকে শান্ত করতে পারে, তাছাড়া আর কেউ তাকে শান্ত করতে পারে না। লিংচিয়ং মনে মনে ভাবে, আচ্ছা এখন তো শাহী ভোজ বানানো যাবে না, কারণ রাজার মাথা গরম আছে, তাই তার জন্য এমন কিছু খাবার তৈরি করতে হবে যেটাকে তার মনও শান্তি হয়, তার মাথাও শান্তি হয়। তখন তার কিছু ডিশের কথা মনে পড়ে যায়, যেগুলো তার বাবা তার জন্য তৈরি করত যখন তার মন খারাপ হতো। তাই সে সবাইকে বলে যে এইভাবে আমাদের কাজ করতে হবে, রাজা কীভাবে খাবার খায় এগুলো আমি ম্যানেজ করে নিব, তোমরা শুধু আমার কথা শুনে কাজগুলো চালিয়ে যাও। এখন যেন তারা পুরো টিমের মতো কাজ করছিল। লিংচিয়াং নিজেও সুন্দর করে কাজগুলো গোছায়, সাথে সে সবাইকে সুন্দর করে কাজগুলো গোছাতে বলে, আর এখানে থাকা প্রত্যেকটি লোকই তার সাথে তাল মিলিয়ে কাজ করে। এক পর্যায়ে তারা অনেক মজাদার একটি চাউমিন রেসিপি তৈরি করে ফেলে, আর চাউমিনটি দেখতে অনেক সুন্দর ছিল। এদিকে আমরা রাজাকে দেখতে পাই যে কিনা অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর সবাইকে এখান থেকে চলে যেতে বলে। সে কারোর সাথেই ঠিকঠাকভাবে কথা বলে না, কারণ বিষয়গুলো তার অনেক খারাপ লাগে। তখনই আমরা দেখতে পাই এখানে লিংচিয়ং চলে আসে। সে তো লিংচিয়ংকে দেখে অবাক হয়, যেই জায়গায় সে সবাইকে আসতে নিষেধ করেছে ওই জায়গায় এই মেয়ে কীভাবে এলো, তার সাহস কীভাবে হয় এখানে আসার। তারপর তাকে জিজ্ঞাসা করা হয় সে কী খাবার রান্না করেছে। লিংচিয়ং সাহসিকতার সাথে তার খাবারের নাম বলে। তখন সে খাবারের নাম শুনে বলে, এটা তো দুপুরেই খেয়েছি, এখন আর খেতে পারবো না। তখন সে বলে, দুপুরের ডিশ থেকে এখনের ডিশ অনেক আলাদা, আপনি একটু ট্রাই করে দেখুন, আশা করছি আপনার ভালো লাগবে, এটা আপনার মনকে ঠান্ডা করে দিবে। তখন সে খাবারটা দেখে কিছুক্ষণ চিন্তা করে আর খাবার খেতে চায়। তবে রাজা এতটাই নেশার করেছিল সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না, তাই সে রাগ করে বলে সে খাবারই খাবে না, খাবারগুলো সে খেতে চায় না। তখন আমরা লিংচিয়ানকে দেখতে পাই, সে অনেক সাহসিকতার সাথে কাজটি করে। সে তাকে বলে যে আচ্ছা
তুমি যখন খাবার খেতে পারছো না আমি তোমাকে খাবারগুলো খাইয়ে দিই। তারপর সে খাবারগুলো তার মুখের সামনে নিয়ে দেয়। রাজা খাবারগুলো খাওয়ার পর তার মন শান্ত হয়ে যায়। সে বুঝতে পারে এই খাবারের টেস্ট কতটা ভালো। তখন সে বলে যে এই খাবার তুমি কী দিয়ে তৈরি করলে যে আমার মন শান্ত হয়ে গেল? তখন সে বলে, দেখুন, আমি জানি আপনার মন এখন অনেকটাই খারাপ, তাই আমি এই খাবারটি এমনভাবে তৈরি করেছি যাতে আপনার মন ভালো হয়ে যায়। কারণ আমার যখন মন খারাপ থাকতো আমার বাবা আমার জন্য এই খাবারটি তৈরি করত। রাজা এতটাই মজা পায় খাবারগুলো, সে চেটেপুটে খেতে শুরু করে। আর এখানে সে লিং জিয়াংয়ের অনেক প্রশংসা করে, বলে তোমার খাবার যেই খাবে সে মুগ্ধ হয়ে যাবে, আর তার কোনো মানসিক প্রবলেম, শারীরিক প্রবলেম কিছুই থাকবে না। যেমন তুমি দুপুরবেলায় আমার দাদিমায়ের শারীরিক মানসিক প্রবলেম সব কিছু দূর করে দিলে, আর এখন আমার দূর করে দিলে। সে যখন তার বাবার কথা বলে যে তার বাবা এমন করে ওমন করে, তার বাবা তাকে দেখাশোনা করে, তখন সে তাকে জিজ্ঞাসা করে তোমার মা নেই? তখন সে বলে যে না, আমার মা নেই। রাজা জিজ্ঞাসা করে তোমার কি মা নেই? এখানে কেন জানি না তাদের একটি কথা মিলে যায়। দুজনেরই মা ছোটোবেলায় মারা গিয়েছিল, তারা এখন বন্ধুদের মতো কথা বলে। রাজা জিজ্ঞাসা করে যে তুমি তোমার ভবিষ্যতে কিভাবে ফিরে যেতে পারবে? তখন সে বলে ওই ব্যাগের মাধ্যমে। ওই ব্যাগের মধ্যে একটি বই আছে, ওই বইয়ের মাধ্যমে আমি অতীতে এসেছি, ভবিষ্যতেও যেতে পারবো, এটা আমার বিশ্বাস। তখন রাজা বলে আচ্ছা তুমি আমার ভবিষ্যৎ বলো, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো। তখন সে তার ভবিষ্যৎ কিছুটা বলে আবার কিছুটা বাকি রেখে দেয়। বলে আপনার যে শত্রু সে আপনার নিজের লোক, কখনোই আপনার বাহিরের লোক আপনার শত্রুতা করতে পারবে না। আপনার ঘরের লোক আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, যে জন্য আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। তাই আমি আপনাকে বলে রাখি যে আপনার কিছুদিন পর যে একটি মিশন আসতে চলেছে বা একটি যুদ্ধ বা যাই বলেন আপনি, ওই জায়গাতে আপনি একটু সতর্ক থাকবেন, কারণ এখানে আপনাকে ঘায়েল করা হবে। তারপর সে ওই বইয়ের নামটি নিয়ে রিসার্চ করতে শুরু করে। তখন সে বুঝতে পারে এটা শুধু বইয়ের নাম নয়, এর পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে, যেটা তাকে খুঁজে বের করতে হবে। এদিকে আমরা লিং জিয়াংকে দেখতে পাই, যে কিনা নিজেও বুঝতে পারে যে এই বইটি অনেক রহস্যপূর্ণ বই, আর এই রহস্য তাকেও খুঁজতে হবে। এদিকে আমরা রাজাকে দেখতে পাই, যে বুঝতে পারে যে আজ তার মায়ের খুনিকে সে খুঁজে বার করতে পারবে। রেকর্ডিংটি নিয়ে একজন প্রজা তার কাছে আসতে চলেছিল, কিন্তু সে গিয়ে দেখতে পায় ওই প্রজা বা মন্ত্রী যেজন ছিল তাকে আগে থেকেই কেউ একজন খুন করে দিয়েছে। তারপর তার উপর এসে অ্যাটাক করে, তাকে মারতে চায়। ওই লোকটিও অনেক শক্তিশালী ছিল, যার উপর মুখোশ পরা ছিল, যার কারণে রাজা তার মুখ দেখতে পায় না। রাজা তার হাতে অনেক বড় একটি ক্ষত করে দেয়, যার কারণে সে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। রাজা বুঝতে পারে তার শত্রুকে এখন সে সহজেই ধরতে পারবে, কারণ তার হাতে ক্ষত আছে। তখন তার মহলের কথা মনে পড়ে যায়, কারণ এই মহলে তার আপন কেউ নেই, সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে কাকে বিশ্বাস করবে, কাকে সে ভরসা করবে, এই বিষয়গুলো নিয়ে সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। আর সে এতটাই একা হয়ে যায় যে কাকে ভরসা করবে এই বিষয়টা নিয়ে সে খুবই দুশ্চিন্তায় পড়ে, কার সাথে সে তার মনের কথা শেয়ার করবে। তারপর আমরা রাজাকে দেখতে পাই, সে তার রুমের ভিতর অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। রাজা বেতায় কাতর ছিল, তার যে চিফ সৈনিক ছিল সে তাকে একদমই সাহায্য করতে পারছিল না, তাকে সামলাতে পারছিল না, তাকে কিছু বলতে পারছিল না। তখনই তার গভীর রাতের খাবার চলে আসে, যেটা নিয়ে এসেছিল লিং জিয়াং। লিং জিয়াং তাকে খাবার নিয়ে এসে দেখতে পায় যে তার অবস্থা খুবই খারাপ ছিল, সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না। তখন তাকে টান দিয়ে তার কাছে নিয়ে যায়, আর তাকে বলে বাস তুমি এইভাবেই কিছুক্ষণ আমার সাথে থাকো, তুমি যখন আমার সাথে থাকো তখন আমি অনেক ভালো ফিল করি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। এইভাবে সে লিং জিয়াংকে বলতে শুরু করে। লিং জিয়াং তো অবাক হয়ে যায়, কারণ রাজা তাকে কি বলছে। লিং জিয়াংও তাকে দেখে কিছুটা ইমোশনাল হয়ে যায়, তার ভিতরেও ইমোশন কাজ করতে শুরু করে। আর রাজা আমরা দেখতে পাই সে তো একদম লিং জিয়াংকে কিস করে বসে। লিং জিয়াংও তাকে বাধা দেয় না, তাদের মধ্যে একটি রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। এর মধ্যে দিয়ে ড্রামার এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।